আমাদের চোখ খোলা কিন্তু দেখি না, আমাদের কান খোলা বধির না কিন্তু আমি শুনি না। এরকম অবস্থায় চলে গেলে এই ধরনের ঘটনা আরো হয়তো বের হবে, আরো ঘটতে থাকবে। এবং এই দেশটাই দেখেন আপনি, এই দেশে কিন্তু প্রাক্তন চিফ জাস্টিসের বিচার হয়েছে, এই দেশে প্রাক্তন সেনাপ্রধানের বিচার হয়েছে, যে এই দেশে প্রধানমন্ত্রীর বিচার হয়, এই দেশে বিচার কার না হয়, এবং এরপরে এইসব ঘটনা ঘটে। তার মানেটা কি? আমরা আদর্শ থেকে বিচ্যুত হতে হতে এখন পুরোপুরি বিচ্যুত হয়ে গেছে। আবুল মোহাম্মদ শহীদ খান, যেটি মানে ভাই সর্বশেষ যেটি বললেন যে লোভ ছড়িয়ে যাচ্ছে সব জায়গায় এবং যারা কর্মরত দায়িত্বপ্রাপ্ত বড় কর্মকর্তা তারা তার বশবর্তী হয়ে, যে যত বড় কর্মকর্তা তার কি তত বেশি সম্পদ। কি 1 সেকেন্ড, আমি লোভ ছড়িয়ে যাচ্ছে বলি লোভ ছড়িয়ে দেওয়া হচ্ছে, জি দুটোর মধ্যে অনেক তফাৎ আছে কিন্তু। জি সরি, লোভ তো মানুষের থাকবে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি, লোভ, লালসা, সুবিধা গ্রহণ। তো সেই জন্যই তো রাষ্ট্র, আর সেই জন্য নাগরিক সমাজ, রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে যাতে মানুষকে ঠিক মতো চালানো যায়। আপনি তো ছেড়ে দিলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মৎস্যান্না হবে। এখন রাষ্ট্র ব্যবস্থা যদি ঠিকমতো কাজ না করে, রাষ্ট্রের যে অঙ্গগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে যদি আমরা ঠিকমতো কাজ করতে না দিই, অথবা ঠিকমতো কাজ না করে, অথবা অনুরাগ বিরাগ লোভের বশবর্তী হয়ে যদি কাজ করে, তাহলে তো সেই ব্যবস্থায় এইরকমই ঘটনা ঘটতে থাকবে। এগুলো আসলে খুব নতুন ঘটনা না, মানে এই দুর্নীতি এগুলো বহুকাল ধরে আছে, দুর্নীতি এবং অনিয়ম সে বহুকাল ধরে আছে, এবং বহুকাল ধরে মানুষ সভ্যতার সাথে সাথে সভ্য দেশগুলো, যাদেরকে সভ্য দেশ বলা হয়, তারা এইসব বিষয়ে হয়তো অনেক দূরে এগিয়ে গিয়েছে। আবার তাদের অন্যান্য কাউন্টে তাদের অসুবিধা আছে, এই কাউন্টে হয়তো খুব ভালো, দুর্নীতির কাউন্টে। আবার যখন আন্তর্জাতিক সম্পর্কের বিষয় আসবে, যখন আন্তর্জাতিক রাজনীতি আসে, তখন সেই কাউন্টে হয়তো তাদের যে সিদ্ধান্ত সেটা হয়তো ভালো না, বিতর্কিত। তো এইসব নিয়েই চলবে দেশ, জাতি, জনগণ এবং সমাজ। কিন্তু এখন যে অবস্থাটা হয়েছে সেটা আমরা একটা লুটেরা পুঁজিবাদের একটা উৎসব দেখছি, উৎসব, দুর্নীতির উৎসব, মানে লুটেরা পুঁজিবাদের উৎসব, মানে পুরো সিস্টেমটা একটা লুটেরা পুঁজিবাদ। আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন, তারা পুঁজিবাদী সিস্টেমে তৈরি হলো কেন? আপনার যে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল, ওখান থেকে আপনি ধীরে ধীরে সরছেন। আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন তো 4টা মূলনীতির উপরে। আপনার মূলনীতি ছিল সমাজে আপনি সকলের জন্য ভালো কিছু করবেন, কল্যাণমুখী একটা রাষ্ট্র তৈরি করবেন, আপনি একটা অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ তৈরি করবেন, আপনি একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। মানে গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ। গণতন্ত্র যদি পাকিস্তানের জান্তা মেনে নিত, বা আমাদের যে গণতন্ত্র মানে ভোটের যে রায় ছিল, সেই রায় যদি মেনে নিত, তাহলে তো আমরা এখন বাংলাদেশে বসে হয়তো কথা বলতাম না, আমরা পাকিস্তানে বসে হয়তো কথা বলতে পারতাম। তাহলে যখন গণতন্ত্র মানলো না, জনতার রায় মানলো না, তখন তো আমাদেরকে প্রতিবাদের পথে যেতে হলো, এবং আমরা একটা স্বাধীন বাংলাদেশের সংগ্রামে, লড়াইয়ে লিপ্ত হলাম পুরো জাতি। এবং তখন আমাদের সামনে কি? আমাদের সামনে সমাজতন্ত্র ছিল, সেটাকে এখন সামাজিক ন্যায় বিচার বলা হয়। তো সামাজিক ন্যায় বিচার কোথায় কোথায় আছে, কি করলাম আমরা কিছু জানি না। হ্যাঁ, দারিদ্র বিমোচন না হলে সামাজিক ন্যায় বিচার কেমন করে হবে? আমরা একটা মুক্ত বাংলাদেশ, মুক্তির বাংলাদেশ চেয়েছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম, সেখানেও আমাদের অনেক ঝামেলা। তো সব মিলে আমরা আমাদের যে স্বাধীনতার যুদ্ধের যে চেতনা এবং স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা ব্যর্থ হয়েছি। মানে ধারাবাহিকভাবে সরকার, এখন যে সরকার আছে সে হয়তো আরও বেশি করে আপনি আলোচনা করতে পারেন, বাট আপনার যদি ধারাবাহিক ধরে 50-54 বছরের ইতিহাস পর্যালোচনা করি, আমরা দেখব যে প্রত্যেকটা সরকারের আমলে ওই যে আপনি কেন এরকম হলো, মানে এরকম হচ্ছে, মানে দিন দিন অবস্থার অবনতি ঘটছে, উন্নতি ঘটছে না। বাট যখনই কোনো নির্বাচন আসে বা যখনই কোনো বিশাল গণ আন্দোলন হয়, আমাদের রাজনৈতিক নেতারা, মান্না ভাই একজন বড় রাজনৈতিক নেতা, তারা প্রতিশ্রুতি দেন যে আমরা এটা করব, ওইটা করব, এই জিনিস আপনাকে দিব, আমরা স্বৈরাচার একে আর মানব না, স্বৈরাচারী শাসনকে উড়িয়ে দেব, দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কিন্তু এখন আপনি দেখবেন যে 82-90 মানে 80-র দশকের যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার আর তারপরে যে গণতান্ত্রিক আমল আমরা দেখেছি, মানে গণতান্ত্রিক আমলের 10টা বছর, 91 থেকে 2001, 10টা বছর একটু ভালো চলেছে বলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা। বেশ ভালোভাবেই প্রতিষ্ঠানগুলো কাজ করছিল, বেশ ভালোভাবেই সব কিছু চলছিল। বাট 2001 সালের পর থেকে পুরো পরিস্থিতি ধীরে ধীরে অবনতি আর অবনতি। তো এই অবনতির কারণে আপনি কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি ওই যে যেটা মান্না ভাই বললেন যে হ্যাঁ, যখন তৈরি হয়, যখন একটা বিশাল স্থাপনা তৈরি হয়, মানুষ জানে, আপনি যে অভিযোগ
সেগুলো নিয়ে তো তদন্ত হবে, তদন্তের আগেই এটার সম্পর্কে কনক্লুশন করা যায় না। বাট যে অভিযোগ আপনি এই দেশে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ গায়ের জোরে ভয় দেখিয়ে পুলিশের প্রধান এবং পুলিশ পাঠিয়ে দখল করে নেবে, এটা এই দেশের কোন চেতনার সাথে যায়? কোনো চেতনার সাথে তো যায় না। মানে শেখ হাসিনা এবং তার গভর্নমেন্ট, প্রধানমন্ত্রীর যে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা বা তার জন্য যে তাদের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির সাথে যায়। এই দেশে একজন সরকারি কর্মকর্তা তার পাসপোর্ট নেবেন এবং সেই পাসপোর্টে লিখবেন প্রাইভেট সার্ভিস, এটা সেই পাসপোর্ট ইস্যু করা হয়, এবং একটা দুইটা নয়, এখন তো 6-7টা পাসপোর্ট একইভাবে ইস্যু করা হয়েছে। এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, এটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে। সরকারি কর্মকর্তা অনুমতি নিয়ে কিন্তু সবুজ পাসপোর্ট রাখতে পারেন, তাকে নীল পাসপোর্ট নিতে হবে না। তিনি যদি চান তিনি একটা প্রাইভেট পাসপোর্ট করতে পারবেন, বাট তার তো অনুমতি লাগবে না, অনুমতি নেবেন এবং তার জিনিসগুলো সব পরিষ্কার থাকতে হবে। সেখানে তো একটা আছে তিনি কি করেন, হ্যাঁ তিনি কি করেন সেখানে, হ্যাঁ সেখানে বলতে হবে যে আমি সরকারি চাকরি করি। সুতরাং পাসপোর্ট নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু পাসপোর্টে যখন আপনি গোপন করবেন যে আপনার সার্ভিসটা কি প্রাইভেট সার্ভিস, এটা একটা মহা অন্যায়। হ্যাঁ আপনি কূটনীতিক পাসপোর্ট নিতে পারেন, নাও নিতে পারেন। হ্যাঁ যেমন আমার কূটনীতিক পাসপোর্ট যখন আমি রিটায়ার করেছি, রিটায়ার করার পরের দিন পাসপোর্টটা ফেরত দিচ্ছি, আমি 2 বছর আরও ব্যবহার করতে পারতাম। রেড পাসপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি পৃথিবীর যেখানে যাবেন আপনাকে আলাদা লাইনে যাবেন, আপনাকে অনেক সম্মান দেওয়া হবে। আমি পরের দিন ফেরত দিচ্ছি যে না আমার দরকার নেই, আমি একটা নর্মাল প্রাইভেট পাসপোর্ট এখন চাই, ফেরত দিয়ে আমি নিয়ে নিয়েছি। তো এখন আপনি পাসপোর্ট নেবেন এইভাবে, আপনি আপনার ভাইদের পাসপোর্ট নেবেন, নাম বদলাবেন, মানে যারা উপরে উপরে যাদের কথা আলোচনা হচ্ছে নাম পর্যন্ত বদলা দেবেন, পরিচিতি বদলা দেবেন, এবং এগুলো আমাদের পাসপোর্ট অধিদপ্তর ইস্যু করে। এবং এই যে পাসপোর্ট অধিদপ্তর কোনো চাপের মুখে যদি কোনো ইস্যু করে, সে তো তার সুপারভাইজারকে জানাবে, যিনি ইস্যু করছেন তার সুপারভাইজারকে জানাবে, ডিজি পাসপোর্টকে এটা জানতে হবে, ডিজি পাসপোর্টকে এটা রিপোর্ট করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী এটা রিপোর্ট করবেন দেশের প্রধানমন্ত্রীকে। এটা হলো আমাদের রিপোর্টিং সিস্টেম। তার মানে রিপোর্টিং সিস্টেম ওয়ার্ক করেনি, হতে পারে, অথবা রিপোর্টিং সিস্টেম ওয়ার্ক করছে আমরা ঘুমাইছিলাম, আমরা চোখে কিছুই দেখি নেই, আমাদের চোখ খোলা কিন্তু দেখি না, আমাদের কান খোলা, আমি বধির না কিন্তু আমি শুনি না। এরকম অবস্থায় চলে গেলে এই ধরনের ঘটনা আরও হয়তো বের হবে, আরও ঘটতে থাকবে। এবং এই দেশটাই দেখেন আপনি, এই দেশে কিন্তু প্রাক্তন চিফ জাস্টিসের বিচার হয়েছে, এই দেশে প্রাক্তন সেনাপ্রধানের বিচার হয়েছে, জেনারেল সাহেবের বিচার হয়েছে, উনি দুর্নীতির মামলায় জেল খেটেছেন, জেলে ছিলেন। এদেশে প্রধানমন্ত্রীর বিচার হয়, এই দেশে বিচার কার না হয়, এবং এরপরে এইসব ঘটনা ঘটে। তার মানেটা কি? তার মানে আমাদের দেশটা আমরা যে কারণে যুদ্ধ করে সৃষ্টি করেছিলাম, আমরা সেখান থেকে অনেক দূরে সরে আসছি। আমরা আদর্শ থেকে বিচ্যুত হতে হতে এখন পুরোপুরি বিচ্যুত হয়ে গেছি।